প্রথমবারের মতো আমরা পা রাখলাম নীল আইল্যান্ডে। এই ছোট্ট দ্বীপটা যেন নিজের মতো করে প্রকৃতিকে সাজিয়ে রেখেছে, একদম শান্ত নিরিবিলি, অথচ অজস্র রঙে ভরা। সবাই কম বেশি জানেন ন্যাচারাল ব্রিজের কথা, কিন্তু তার বাইরেও আছে আরও বিস্ময়। লক্ষণপুর বিচের সেই মায়াবী আকাশ, সীতাপুর বিচের ভোরের সূর্যোদয়, দুটোই যেন মন ছুঁয়ে যায়। কিন্তু শুধু দৃশ্যপট নয়, নীল আমাদের মুগ্ধ করেছে তার সমুদ্রের গভীরতায়ও। আমরা হ্যাভলক আইল্যান্ডের পরে দ্বিতীয়বারের জন্য স্কুবা ডাইভিং করেছিলাম এখানে, আর নিচের জগৎটা না অদ্ভুত জাদুকরী ছিল। স্বচ্ছ নীল জলের ভেতর অসংখ্য রঙিন মাছ, কোরাল আর অজানা অচেনা নাম না জানা ছোট ছোট জীব, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন অন্য এক গ্রহে চলে এসেছি। আমরা আজও ভুলতে পারিনি সেই অনুভূতিটা। অবাক লাগলো জানেন, এত সৌন্দর্যের মাঝে থাকা এই নীল আইল্যান্ডকে অনেকে কেমন করে বাদ দিয়ে থাকেন তাদের ট্রিপ থেকে। আমাদের তো সমগ্র আন্দামানের মধ্যে নীল সব থেকে বেশি করে মন ছুঁয়ে গেছে। যেমন অপরূপ সমুদ্র সৈকত, তেমনই সহজ সরল এখানকার মানুষজন। এটা শুধু একটা জায়গা বললে ভুল বলা হবে জানেন, এটা একটা অনুভূতি, যেখানে একবার এলে আপনাদের চিরকাল মনে থাকবে। আগের পর্ব যারা দেখেছেন তারা জানেন আমরা হ্যাভলক আইল্যান্ড এক্সপ্লোর করেছিলাম। স্বরাজদ্বীপকে বিদায় বলার টাইম চলে এসেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হ্যাভলক আইল্যান্ডের ফেরিঘাটে। ঠিক আমার পিছনে নটিকা, অর্থাৎ আমরা যে ফেরি করে বা যে ক্রুজে করে নীল আইল্যান্ড যাব তার কাউন্টার। ওখান থেকে আমরা বোর্ডিং পাস সংগ্রহ করলাম। জাস্ট বেশিক্ষণ সময় লাগলো না, খুব একটা লাইন নেই। আর এদিকেই হচ্ছে ফেরিঘাট। তো ফাইনালি সমস্ত কিছু এখানে ডান। এবার চলুন ফেরিঘাটে যাওয়া যায়। আমাদের ক্রুজ আছে সকাল 9:25। এখানে 3 ধরনের বড় কোম্পানি ক্রুজ চালায়। একটা হচ্ছে নটিকা, যেটা আমরা ট্রাভেল করছি, একটা হচ্ছে ম্যাক ক্রুজ, একটা হচ্ছে গ্রিন ওশিয়ান, এরকম কিছু। আর এক দুটো ছোটো ছোটো কোম্পানি আছে, এক্স্যাক্টলি নাম মনে নেই। তাদের মধ্যে সবথেকে প্রিমিয়াম এবং ফাস্টেস্ট হচ্ছে এই নটিকা। হ্যাভলক থেকে আমাদের নীল আইল্যান্ডে পৌঁছে দিতে সময় লাগবে মাত্র 45 মিনিট, দিনে দুবার ছাড়ে। একটা হচ্ছে সকাল 9:25, যেটা কিছুক্ষণ পরেই ছাড়বে, আর একটা হচ্ছে দুপুর 3:15। ভাড়া দু রকমের হয়, একটা হচ্ছে লাক্সারি ক্লাস আছে, একটা হচ্ছে রয়্যাল ক্লাস আছে। 1700 টাকা থেকে শুরু হয়, 2200 পর্যন্ত যায়। আর বিকালেরটার ভাড়াটা একটু কম থাকে। নটিকার যে প্রাইসিং সেটা তো স্ক্রিনের ওপরে দিয়ে দেবোই, পাশাপাশি ম্যাক্রুজ বা অন্যান্য যেগুলো আছে সেগুলোরও আমরা স্ক্রিনের ওপরে দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়, আপনাদের টাইম অনুযায়ী আপনারা কোনটা ধরতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হ্যাভলক জেটিতে। আমার পিছনে কিছুক্ষণ পরই চলে আসবে নটিকার প্রিমিয়াম ক্রুজ। সেখানে চড়ে আমরা যাব শহীদ দ্বীপে, স্বরাজদ্বীপ ছেড়ে শহীদ দ্বীপে। আপনারা কিন্তু সরকারি ফেরিতেও যাতায়াত করতে পারেন। এটা হচ্ছে সরকারি ফেরি, দেখুন লেখাই আছে ইনক্রেডিবল ইন্ডিয়া andaman.gov.in। এটা হচ্ছে 600 টাকা পার পার্সন টিকিট, 5টা যাতায়াত করে, মানে টোটাল 5টা ফেরি আছে যাতায়াত করার জন্য একদিনে। তবে এখানে টিকিট পাওয়াটা কিন্তু ভীষণ চাপে, অনেক আগে থেকে কাটতে হয় তার জন্য, আর খুব একটা কমফর্টেবলও না, যেটা শুনেছি। এখন বাজে এক্স্যাক্টলি 9:10। 9:25 হচ্ছে এটা ডিপার্চার টাইম ছিল। আমাদেরকে প্রায় 8:30 পৌনে 9টায় আসতে বলা হয়েছিল, বাট দেখুন এই জাস্ট ঢুকছে। ওপরেরটা হচ্ছে রয়্যাল ক্লাস, নিচেরটা হচ্ছে লাক্সারি ক্লাস। দু রকমের ক্লাসের টিকিট আপনারা কাটতে পারেন, এবং এটাই হচ্ছে আন্দামানের সব থেকে প্রিমিয়াম ক্রুজ। যে ক্রুজটা এইমাত্র এলো, ওখান থেকে লাগেজগুলো নামানো হচ্ছে। এটা হয়ে গেলে তারপরেই আমরা বোর্ডিং করতে পারবো। এখন বাজে এক্স্যাক্টলি 9:24। আমরা জাস্ট ক্রুজে উঠছি, এই লাগেজ জমা করে দিয়েছি। একটা সাজেশন আপনাদেরকে দিয়ে রাখি, একদম সব থেকে শেষে লাগেজ জমা করবেন, তাহলে আইল্যান্ডে নেমে সব থেকে ফার্স্ট লাগেজ পাবেন। চেক করা হচ্ছে, ইয়েস এটা হচ্ছে রয়্যাল। আগের ব্লগে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছি সমস্ত কিছু ডিটেলসে, যারা দেখেননি তাদের জন্য একবার। এটা পুরোটাই হচ্ছে রয়্যাল। আর লাক্সারি যাওয়ার জন্য টিকেট নিচে দিয়ে সিঁড়ি আছে, এই যে দেখুন একই সিটিং অ্যারেঞ্জমেন্ট, জাস্ট ওপর থেকে একটু বেটার ভিউ পাবেন। চেষ্টা করবেন উইন্ডো সিটগুলো নেওয়ার জন্য। এদিক থেকে ABC, এদিকে হচ্ছে DEFGHI, ওদিকে তারপরে, ঠিক আছে? তো চেষ্টা করবেন ওদিকে অথবা এদিকে নেওয়ার, তাহলে আপনারা ভিউটা ক্লিয়ার পাবেন। দুটো ওয়াশরুম আছে একদম পিছনের দিকে, ওদিকে একটা এদিকে একটা। একটু দেখিয়েও দিই আপনাদেরকে কীরকম।
ছোট সাইজের ওয়াশরুম, এখানে বেসিন, মিরর, এখানে ওয়েস্টার্ন টয়লেট, এই আর এই পুরোটাই কিন্তু এয়ার কন্ডিশন, ভীষণ আরাম হবে এই রোদের মধ্যে। ক্রুজ ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল 9:25, এখন প্রায় 9:35 বাজে, তো মোটামুটি 10 মিনিট লেটেই ছাড়লো। ফ্রুট জুস ছাড়া আপনারা এরকম বিভিন্ন বিস্কিট, চিপস, স্ন্যাক্স টাইপের আইটেমও এখানে পেয়ে যাবেন। এক্স্যাক্টলি 10:25 আমরা এসে পৌঁছালাম নীল আইল্যান্ড, যার বর্তমান নাম হচ্ছে শহীদ দ্বীপ। আমার আজকে জার্নিটা দারুণ কেটেছে, কারণ অনেক দিন পরে টম অ্যান্ড জেরি দেখতে দেখতে এলাম, তাই উপরে নিচে আর করিনি আগের ব্লগে যেরকম দেখেছিলেন হয়তো। এবার এখান থেকে আমরা লাগেজ কালেক্ট করব, আমাদের স্কুটি অলরেডি বলা আছে, লাগেজ নেব, স্কুটি নেব, দিয়ে আমরা রওনা দেব আমাদের আজকের রাতের আস্তানার দিকে, মানে রিসর্টের উদ্দেশ্যে। প্রচুর ভিড় হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, যারা ডাইরেক্টলি পোর্ট ব্লেয়ার যেতে চান মানে এই ক্রুজেই, তাদেরকে কিন্তু ভেতরে বসতে বলা হয়েছে, এটাই ডাইরেক্টলি চলে যাবে পোর্ট ব্লেয়ারের দিকে। নীল আইল্যান্ডে এসেই মানে জেটিতে নেমেই জাস্ট ইমপ্রেস হয়ে গেছে এখানে জলের কালার দেখে। এত সুন্দর কালার, মানে এতদিন ধরে আমরা ঘুরছি এরকম কালার দেখিনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রং, মানে এইটুকুর মধ্যেই দেখতে পাচ্ছি। শুধু জলের কালার না, মাছ দেখুন, এক ঝাঁক মাছ এখানে। এই মাছগুলো দেখুন একদম ময়ূরের মতন, রামধনুর মতন, কতগুলো কালার। এখানে এসেই আপনাদেরকে এতবার জলের কথা বলছি, তার একটাই কারণ, আমরা যতগুলো আইল্যান্ডে গেছি, থাইল্যান্ডেরও যে সমস্ত আইল্যান্ডে গেছি, কোথাওই জেটিতে নামার পর এত সুন্দর জলের কালার দেখিনি যেটাই নীল আইল্যান্ডে দেখছি। মানে দেখে চোখ ফেরানো যাচ্ছে না। এবং শুধু একটা কালার না, কতগুলো যে কালার দেখছি, এবং সূর্যের আলোটা যেমন যেমন পড়ছে চোখের সামনে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার উপর ঝাঁকে ঝাঁকে মাছ খালি চোখে দেখতে পাচ্ছি। তো এইসব দেখার কারণে এত এক্সাইটেড হয়ে যাচ্ছি, তাই আপনাদেরকে বারবার বলছি। অনেকে দেখলাম যে আমাদের ক্রুজে বসে আছে, তারা এখানে আসবে না, পোর্ট ব্লেয়ার চলে যাবে, এবং শুনেছি অনেকে নীলটা স্কিপ করে দেয়। আমার মতে মানে এই জলটা দেখার পর কোনো মতেই নীল স্কিপ করবে না। দরকার হয় হ্যাভলকে একদিন থাকবেন, নীলে একদিন থাকবেন, কিন্তু নীলে মানে আসবেন, অবশ্যই আসবেন। আর আমাদের এত ভালো লাগছে, আমরা এখানে জেটি ছেড়ে বেরোতে পারছি না, কারণ জেটি জেনারেলি অতটা ভালো লাগে না। এটা আমাদের এত পছন্দ হয়েছে, তাই 5 মিনিট দাঁড়িয়ে গেলাম। মেন গেট দিয়ে এখানে বেরিয়ে এলাম। আমরা কিন্তু অলরেডি স্কুটি কালেক্ট করে নিয়েছি, অমরদা কানেক্ট করে দিয়েছিল। আর এই হচ্ছে ভাস্করদারই হচ্ছে অ্যাকচুয়ালি স্কুটি উনি রেন্ট দেন। পার ডে কত টাকা করে স্কুটি রেন্ট? আমাদের পার ডে 600 টাকা রেন্ট। 600 টাকা। আচ্ছা, এটা কি কিছুটা আপ ডাউন করে নাকি 600 টাকা ফিক্সড? আপনাদের অফ সিজনের টাইম আমরা একটু আপ ডাউন করি, 400 কখনো 500। আচ্ছা, মানে 400-500 টাকায় আপনারা পেয়ে যাবেন অফ সিজনে। আর একদম মানে আপনাদের ফিক্সড প্রাইস এটা। রাইট। আর ড্রাইভিং লাইসেন্সের একটা ছবি ওনারা তুলে নিলেন। এখান থেকে বেরিয়ে গিয়েই বাঁদিকে পেট্রোল পাম্প, ওখান থেকে আমি 100 টাকার পেট্রোল ভরিয়ে নিয়েছি। এখানে এসে যেটা মজা লাগছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন ডাবের জল খাওয়া হচ্ছে, কারণ এতটা সস্তায় ডাব সত্যি আমরা কখনো খাইনি। এই যে এই কাকুর কাছ থেকে খাচ্ছি, এগুলো হচ্ছে 50 টাকা করে। আমার সুইট কাকিমা চলে এসেছে। আমাদেরকে পিছু ছাড়ছে না, সেই পোর্ট ব্লেয়ার থেকে পিছু ছাড়েনি, বললো নীল আইল্যান্ডেও একসাথেই যাব। খাবে তো ডাব, মিষ্টি ডাব? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাইয়ে দেবো, অসুবিধা নেই। সব থেকে 2টো বাজে ডাব দিও, ঠিক আছে? এই জেটি থেকে আমাদের রিসর্ট হচ্ছে 950 মিটার। এখানে দেখুন বাইরে অটোগুলো দাঁড়িয়ে আছে, আপনারা যে যা রিসর্টে অটো করেও চলে যেতে পারেন। সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকে দারুণ ওয়েদার পাচ্ছি, আমরা দারুণ এনজয় করেছি হ্যাভলকও। আশা করছি আপনাদেরকেও নীল আইল্যান্ডটা খুব ভালোভাবে ঘোরাতে পারবো। তবে হ্যাভলক ফেরি থেকে বেরিয়ে আমার যা ইমপ্রেশন হয়েছিল, নীল থেকে বেরিয়ে একটু বেশি টুরিস্টিক, বেশি টুরিস্ট ফ্রেন্ডলি এরকম টাইপের আমার মনে হয়েছে। এটা বেশি সুন্দর লাগছে, আমি জানি না কেন, এখানে ভাইবটা একদম আইল্যান্ড ভাইব আমার ফিল হচ্ছে। সামনেই আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। বাঁদিকে যে রাস্তাটা চলে গেল সেখান থেকে 100-150 মিটার গেলে পেট্রোল পাম্প, সেখান থেকে আমি অলরেডি পেট্রোল ভরিয়ে নিয়েছি। আর এখন ডান দিকে হচ্ছে আমাদের রিসর্টটা। এখানে রাস্তাটা একবার দেখুন, কি সিনিক লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের রিসর্টে। রিসর্টে ঢুকে একদম রিল্যাক্স ফিল হচ্ছে, তার কারণ এই কটেজগুলো দেখে খুব সুন্দর দেখতে, একই রকমের দেখতে কটেজ। টোটাল 19টা রয়েছে। রিসর্টের নাম হচ্ছে স্যান্ডি রিচ
রিসর্ট, এবং প্রত্যেকটা কটেজের বাইরে এরকম ব্যালকনি রয়েছে, বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে দুটো করে। তো এখানে বসে বসে চারিদিকে প্রকৃতি দেখছি, এবং রোদে দাঁড়ালে একটু কষ্ট হচ্ছে ঠিকই, বাট এরকম ছায়া বসে থাকলে খুবই কমফোর্টেবল ওয়েদার। এবং এই যে লোকেশানটা, এটা যদি পাখির চোখে আমরা দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর। কটেজের চারপাশে শুধুমাত্র নারকেল গাছ, মানে মনে হবে একটা সাজানো গোছানো প্রপার্টি, আর তার পাশেই রয়েছে বিচ, মানে বিশাল বড় সমুদ্র দেখতে পাবেন। তো আমার সব মিলিয়ে দারুণ লাগছে। এবার আপনাদেরকে একে একে দেখিয়ে দিই বাইরে থেকে কোথায় কি রয়েছে। এই হচ্ছে রিসর্টের বাইরের মেন রোডটা, একদম দেখুন ঝকঝকে চকচকে রোড, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, শান্তশিষ্ট এরিয়া। এই লোকেশনটা না আমার দারুণ লেগেছে। আর এই হচ্ছে স্যান্ডি রিজ রিসর্টের মেন গেট, বিশাল বড় গেট যেখান দিয়ে যে কোনো গাড়ি ঢুকে যাবে। এখানে পার্কিং এরিয়া রয়েছে, আপনারা যদি স্কুটি নিয়েও আসেন তাহলে এখানে পার্ক করতে পারবেন, মানে স্কুটি যদি হায়ার করেন। আর যদি মানে বড় লাগেজ থাকে, যেমন দাদাদের বড় লাগেজ থাকে, ওরা অটো করে চলে এসেছিলো, এবং আমরা যেখান থেকে স্কুটি নিয়েছি আমরা নাম্বারটা প্রোভাইড করে দেবো, ওখান থেকে নিলে ওনারা কিন্তু একদম এখানে গাড়ি দিয়ে যাবে। তো আপনাদেরকে আর কোথাও স্কুটি আনতে যেতে হবে না, এটা একটা সুবিধা। এদিকে রিসেপশন তৈরি হচ্ছে, সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, ঝাড়বাতি লাগানো আছে দারুণ। আর এখান থেকেই রুমগুলো শুরু হচ্ছে। এইখানটা হচ্ছে গার্ডেন এরিয়া, আর ওইখানে রয়েছে রেস্টুরেন্ট, আর এদিকেও পরপর রুমগুলো রয়েছে। গার্ডেনটা আগে দেখানোর কারণ হচ্ছে চারিদিকে দেখুন কত রং বেরঙের ফুল ফুটে রয়েছে। জেনারেলি এরকম আইল্যান্ডে আমরা এত ফুল দেখি না, তাও আবার এই সেপ্টেম্বর মাসে। এই গাছের নিচে মাছ রয়েছে, প্রচুর মাছ, ছোট বড়। আমাদের দেখে ছুটে ছুটে পালাচ্ছে। তার সাথে সাথে এখানে একটা বসার জায়গা, ছাতা টেবিল চেয়ার করা রয়েছে। এখানে আরও একটা বসার জায়গা শেড করা রয়েছে, এখানে কিন্তু ফ্যামিলি বা গ্রুপ এলে বসে আড্ডা ফাড্ডা মারতে পারে। আর পুরোটাই এরকম ঘাস, ন্যাচারাল ঘাস। ওইদিকে চিলড্রেন্স পার্ক রয়েছে, ছোটোখাটো 2-3টে অ্যাক্টিভিটি করার জিনিস রয়েছে। আর চারিদিকেই দেখুন প্রচুর কালারফুল ফুল হয়ে রয়েছে, রজনীগন্ধা দেখতে পাচ্ছি। আর বেশি ভালো লাগছে আমার এই স্ট্যান্ডটা, কি সুন্দর, কত রকমের ফুলের কালার। এই কালারটা খুব আনকমন কালার, দারুণ। আর ওই ফুলটা দেখুন কি সুন্দর মিষ্টি লাগছে। ও গার্ডেনটা আমার দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে একটু ঘুরে বেড়াই। তো এই লাইনের কটেজগুলো এখান থেকে শুরু হচ্ছে, 105, 6, 7 এরকম করে পরপর যাচ্ছে, একদম এরকমই গ্যাপে মাঝে মধ্যেই এরকম সুন্দর ফুল গাছ। দুদিকে এরকম প্যাসেজ করা রয়েছে, যেখানে ফুল গাছ বিভিন্ন রকম সাজানো গাছ দিয়ে সাজানো রয়েছে। আর আমাদের কটেজ হচ্ছে ওই দিকে 118 নাম্বার কটেজ, আর আমাদের ঠিক অপোজিটেই দাদাদের কটেজ 111 নাম্বার। দুটোই একদম একই রকম দেখেছে। আমাদেরটা চলুন দেখিয়ে দিই। এই হচ্ছে 118 নাম্বার রুম। বাইরে থেকে অনেকটা উডেন ফিনিশ, পুরোটাই রেলিং থেকে আরম্ভ করে এই দেওয়ালগুলো সব কিছুই কাঠের। দেখুন কি সুন্দর রুমটা, একদম সাজানো গোছানো, ছোটোখাটোর ওপর কিন্তু সমস্ত অ্যামেনিটিস রয়েছে। একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 3 জন হয়ে যাবে যদি রোগা পাতলা হন। পাশে জিনিসপত্র রাখার জন্য র্যাক করা রয়েছে। তার সাথে সাথে এদিকে একটা বিশাল বড় উইন্ডো রয়েছে, যেখান থেকে আপনারা গার্ডেন ভিউ পেয়ে যাবেন, ব্যালকনি ভিউ পেয়ে যাবেন। তার সাথে এখানে টিভি দেওয়া রয়েছে, এবং পুরোটাই উডেন স্ট্রাকচার, যেমনটা বাইরেও তেমন এখানেও তাই। ওখানে দেখুন লাগেজ সেকশন রয়েছে, ওখানে জিনিসপত্র রেখে দিতে পারেন। তার সাথে সাথে এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, ওদিকে ওয়ার্ক ডেস্ক রয়েছে, চেয়ার ফেয়ার দেওয়া রয়েছে, চা কফির ওখানে রাখা রয়েছে, ওখানে ইলেকট্রিক কেটেল, তার সাথে সাথে সাবান শ্যাম্পু এসব দেওয়া রয়েছে, এসি রয়েছে। আর রয়েছে এদিকে অ্যাটাচড ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, এবং এখানে সমস্ত অ্যামিনিটিস আছে, গিজারও দেওয়া রয়েছে, যদিও এখানে প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। এবং রুমগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে সাজানো গোছানো, আমাদের দারুণ পছন্দ হয়েছে। আমার বেশি ভালো লাগছে ওই ব্যালকনিটা। আমাদের ঠিক পাশেই যে কটেজটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্পেশাল কটেজ, চলুন ওটাও দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে একটা ফ্যামিলি কটেজ। বাইরে থেকে তো একই রকম দেখতে, শুধু ইন্টেরিয়ারটা আলাদা। প্রতিটাতেই কিন্তু সুন্দর ব্যালকনি আছে। আর এখানে দেখুন একটা বড় কিং সাইজ বেড, এখানে 3 জন আরামসে হয়ে যাবে। তার সাথে একটা সিঙ্গেল বেড আছে। রুমের সাইজ একদম ঠিকঠাক। এখানে ফ্যান আছে, এসি আছে, টিভি আছে। এখানে ওয়ার্ক ডেস্ক মতো একটা করা আছে, খুব সুন্দর। মিনি ফ্রিজ আছে, এখানে সমস্ত ফেসিলিটি দেওয়া আছে। মিরর,
আর যেটা স্পেশাল সেটা হচ্ছে এই যে বাথটাব আছে। রুম এবং গার্ডেন সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। এবার মেইন জায়গা, খাওয়ার জায়গা, মানে এখানে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, ওটাও চলুন দেখিয়ে দিই। রেস্টুরেন্টটা বেশ বড় এবং দেখতে খুব সুন্দর। অনেকজন একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখন এটাই হচ্ছে রিসেপশন, পরবর্তীকালে যেটা বললাম ওখানে হচ্ছে অনেক চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর এখানটা বেশ ঠান্ডা লাগছে, বাইরে রোদে দাঁড়ালে খুব কষ্ট হচ্ছে, গাছের তলায় দাঁড়ালে কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না। আর এই যে আশা করছি বুঝে গেছেন পুরো প্রপার্টিটা। আশা করছি এই রিসর্টের অ্যাম্বিয়েন্স বা রুম আপনাদের ভালো লেগেছে। নীল আইল্যান্ডে যদি আসেন তাহলে 1 রাত্রি বা 2 রাত্রি এখানে স্টে করতেই পারেন। এদিকে হচ্ছে ভরতপুর বিচ, এখানে পরপর দোকানগুলো আছে। আর এটা হচ্ছে পার্কিং, ঠিক অপোজিটেই আছে কিরণ রেস্টুরেন্ট। খুব নাম করা নাকি এখানকার রেস্টুরেন্ট। এখানে স্কুটি পার্ক করে দিয়েছি, এবার খাওয়ার পালা। আচ্ছা, এটা কিন্তু কোনো ফ্যান্সি এসি রেস্টুরেন্ট না, একদমই বেসিক অ্যাম্বিয়েন্স, বাট প্রচুর লোকজন এখানে খেতে আসেন। আর আমরা অলরেডি খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেটা চলেও এসেছে। এখানে আছে প্লেন রাইস, এটা কি আছে? ফিশ মশলা ফ্রাই। এটা ফিশ মশলা ফ্রাই, এটা ফিশ মশলা ফ্রাই, এটা ফিশ ফ্রাই, এটা বাটার ডাল ফ্রাই। ইয়েস। আর আর এটা এটা মাছটার নামটা মনে নেই। হ্যাঁ, এটা কীরকম নাম, যাই হোক সামুদ্রিক মাছ। ফিশ কারি। এটা হ্যাঁ ফিশ কারি করে দিয়েছে, 600 রুপিস নিয়েছে। বাকি প্রচণ্ড খিদে পেয়েছে, এখন আমরা খাই। এখানে আমাদের খাবার দাবার মোটামুটি ভালোই লেগেছে। কেমন লাগলো? ঠিক আছে। ভালো লেগেছে। আর খাবার দাবারের পরে এখন আমরা খাচ্ছি অরুণ আইসক্রিম। আমরা এখন বেরোচ্ছি লক্ষ্মণপুর 2-তে, যেখানে ন্যাচারাল ব্রিজটা রয়েছে ওটা দেখতে। আর 500 মিটারের মধ্যেই আমরা পৌঁছে যাব বিচের কাছে। রাস্তাঘাট একটু খারাপ। এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়ার পাশ দিয়েই একটা রাস্তা সোজা ওপরের দিকে চলে যাচ্ছে। যেখানে পার্কিং সেখান থেকে বেশ কিছুটা হাঁটতে হবে। তবে পার্কিংয়ে বেশ কিছু গাইড আপনাদের কাছে হয়তো আসবে, ওরা কোরাল টাচ করাবে, কিছু মাছ দেখাবে, কিছু ইউনিক জায়গায় নিয়ে যাবে। এই সমস্ত করে বলছিল 1500 টাকা, মানে কোনো পার পার্সন চার্জ নয়, পুরো গ্রুপের জন্য 1500 টাকা। তারপর সেটা নেমে এলো 800 টাকায়। আমরা নিইনি, আমরা জাস্ট নিজেরাই নিজেদের মতো একটু ঘুরবো। এখান দিয়ে নেমে আসার পরই দেখবেন এই জায়গাটা, এগুলো প্রচুর ডেড কোরাল। আর জোয়ারের সময় জল অনেকটা উঠে যায়। বেশ কিছুটা এরকম উঁচু নিচু পথ ক্রস করে আমরা চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে ন্যাচারাল ব্রিজ, হাওড়া ব্রিজও বলে। বিশাল বড়, ছবিতে দেখে আমি ভেবেছিলাম একটু ছোট, কিন্তু না, দেখছি অনেক বড়। বাট এখানে ভালো ক্লিন ফটোশ্যুট করা নেক্সট টু ইম্পসিবল। ভোরবেলা আসতে হবে, যখন কেউ উঠবে না তখন হয়তো পারবেন, বা সন্ধে পর্যন্ত থাকলে তখন হয়তো পারবেন। বাট এখন দেখুন কত ভিড়। এই ব্রিজটি কিন্তু কোনো মানুষের হাতে তৈরি নয়, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে। হাজার হাজার বছরের ঢেউ, বাতাস ও সমুদ্রের ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে প্রবাল পাথর ও চুনাপাথরের স্তর মিলে তৈরি হয়েছে এই অনন্য গঠন। এখানে হাঁটলে দেখতে পাবেন অসংখ্য স্টারফিশ, কালারফুল কোরালস, স্মল ক্র্যাবস, এমনকি ছোট ছোট মাছও, একেবারে লাইভ অ্যাকোরিয়ামের মতো। এই ব্রিজটার ওপরটা এলাম, এদিকে এত লোকজন, ভালো ফটো আসছে না? মোটামুটি আসছে। এই জায়গাটা ফটোশ্যুটের জন্যই বেশি ভালো লাগে। এবং ওই দূরে দেখুন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ 2, ওটা পরে হয়েছে, এটা আগে ছিল এটা 1। এই জায়গাটা অনেকেই এনজয় করছে এবং এখান দিয়ে হেঁটে আপনারা ওই দিকেও যেতে পারেন। আমরা আর যাচ্ছি না, মাথার ওপর সূর্যি মামা উঠেছে, এবার কিছুক্ষণ পরেই সানসেট হবে। আর প্রচুর লোকজন এখন এই মুহূর্তে। আচ্ছা, এখান থেকে লক্ষ্মণপুর 1 হচ্ছে 3.8 কিলোমিটার মতো, মানে আমার যেটা মনে হচ্ছে যে আমাদের রিসর্ট যেদিকে ওই রাস্তাটাতেই যেতে হবে। হ্যাভলকের থেকে যেটা নিলে দেখলাম যে ভালো ভালো রিসর্টস কিন্তু আছে। সুন্দর নারকেল গাছগুলো দাঁড়িয়ে, এখন বেশ আরামদায়ক ওয়েদার। এতক্ষণ কিন্তু অনেক গরম লাগছিল। আন্দামানে যেটা লক্ষ্য করলাম, গুগল ম্যাপ ঠিকঠাক ডাইরেকশন দেয়, কিন্তু এক্স্যাক্ট যে পয়েন্টটায় যাব সেই পয়েন্টটা গিয়ে গোলমাল করে। এখানেও তাই হলো। আমরা কিন্তু এক্স্যাক্ট গুগল ম্যাপের লোকেশনে গেছিলাম, হলো না, বললো পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওটা 4 হুইলার ট্রাফিক পয়েন্ট, মানে পার্কিং পয়েন্ট, তার পাশ থেকে দেখবেন একটা রাস্তা বেরিয়ে গেছে। তো আমরা পৌঁছে গেছি লক্ষ্মণপুর বিচে। এই ঢুকলাম, ঢুকেই একটু কেমন কেমন লাগছে আমার। এগুলো প্রচুর ময়লা নোংরা পড়ে রয়েছে। সমুদ্রের জলটা কিন্তু ভালো, সানসেট যখন হবে
মানে যদি ক্লিয়ার ওয়েদার থাকে খুবই ভালো হবে, যেটা বোঝা যাচ্ছে। এখন একটু একটু লাল লাল মতন হয়েছে, তবে কতটা হবে জানি না। হঠাৎ করে মেঘ হয়ে গেল আজকে, কি গরম ছিল সারাদিন, আর প্রচুর ভিড়। এই জায়গাটা দেখে আমার একটু পুরি পুরি লাগছে। ও রীতিমতো পোজ দিচ্ছে। এখান থেকে বিচটা শুরু হয়েছে পুরোটা, এই দেখুন, যত দূর আপনারা হেঁটে হেঁটে যেতে পারেন। এই যে ডান দিকে ওদিকটা কিছুটা নিরিবিলি, মানে আরও ওদিকটা গিয়েছিলাম, ওদিকটা বেশ নিরিবিলি। বেসিক্যালি সবাই তো এখানে সানসেটই দেখতে আসে, আজকে সবাই একটু আপসেটই আছে, কারণ মেঘ। যেখানে পার্কিং এরিয়াটা আছে তার ঠিক পাশেই একটা জমজমাটি মার্কেট আছে। এখানে জিনিসপত্র যেরকম বিক্রি হচ্ছে সেরকম সন্ধ্যাবেলা কিন্তু কিছু খাওয়া দাওয়াও করতে পারেন। প্রচুর মানুষজন বসে এখানে খাচ্ছেন। দেখুন, যাই আমরাও একটু ঢু মেরে আসি। আচ্ছা, এখানে একটা দোকানে আমরা ডাব খেতে ঢুকেছিলাম, এই কাকু কাকিমার দোকান। অনেকক্ষণ বসে একসাথে গল্প টল্প করলাম। উত্তর 24 পরগনার মানুষজন 22 বছর আগে এখানে চলে এসেছেন এবং এত গল্প করলেন, এত ভালো। এখন কাকিমার মুখটা একটু সিরিয়াস, হাসছে না, কিন্তু আমাদের সাথে কিন্তু হেসে গল্প করে খুব মজা করে কেটেছে। এখানে কেমন লাগছে? কলকাতার সাথে এখানে কি ডিফারেন্স? মানে এখানে বেশি ভালো। এইখানে বেশি ভালো? হ্যাঁ। মানে এখানে কি সব থেকে বেশি ভালো? মানুষের ব্যবহার বা আচ্ছা, কোনো সবার সাথে সবাই মেশে, আচ্ছা, বা কোনো ক্রিমিনাল এখানে নাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সৌন্দর্য বেশি ভালো। হ্যাঁ। আর কাকু, বাড়ি যাওয়া হয় কলকাতা? বাড়ি যাওয়া হয় বছরে 2 বছর, 3 বছর, 1 বছর, মনে হলে তখন। বাহ, তা খুব ভালো লাগলো আমাদের, খুব ভালো এখানে সন্ধ্যার সময়টা কাটলো। এবার এখান থেকে বেরোচ্ছি। যদি এখানে আসেন আপনারা, তাহলে কাকু কাকিমার দোকানে একটা দুটো ডাব খেয়ে যেতেই পারেন, ভালো লাগবে। আমরা রিসর্টে ঢোকার আগে একটা জায়গাতে এসেছি এবং যত ট্রিপটা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে তত দুর্দান্ত কিছু এক্সপিরিয়েন্সেস হচ্ছে। এখন আমরা সকলে মিলে যে এক্সপিরিয়েন্সটা করলাম সেটাই সম্পূর্ণ দাদার কৃতিত্ব। আমরা শনি গ্রহের বলয়টা দেখলাম। এই একটা জায়ান্ট মেশিন আছে, মানে অ্যাকচুয়ালি টেলিস্কোপ, সরি। তো এটা মানে চোখ লাগাতে, মানে সবাই, আমাদের সবার এক্সপিরিয়েন্স একটু বলো কীরকম? ওয়াও, মানে আমি জীবনে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স নিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। এবং তার সাথে দাদা বলছিলেন যে নীলে তো মানে হ্যাভলকে যারা আসেন তাদের 60%ই নীলে আসেন না। নীলেতে এলে এই এক্সপিরিয়েন্সটা করুন। দাদা, এটা সব থেকে ভালো সময় কখন এটা দেখার? কোন সময় এলে মানুষ দেখতে পাবেন? এর কোনো ভালো সময় না, মানে যখনই আসবে কখনো কোনো না কোনো প্ল্যানেট থাকবেই। আচ্ছা, যেরকম এখন স্যাটার্ন আছে, হ্যাঁ। স্যাটার্ন যখনই সেট হয়ে যাবে, মানে সেট মানে আর 5-6 মাস দেখা যাবে। আচ্ছা, তারপরে আবার জুপিটার না হলে ভিনাস এরকম চলে আসবে, মানে কেউ না কেউ আসতেই থাকবে। আচ্ছা। তো এবার ডিপেন্ড করে কখন, যেরকম বৃষ্টির সময় একদম পুরো ক্লাউড থাকে, যখন এখন দেখেন বৃষ্টি এখনো চলছে, তো এইখানে এখন দেখতে অসুবিধা, আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে স্কাই ক্লিয়ার থাকলে যখনই আসবে তখন কোনো না কোনো প্ল্যানেট অবশ্যই দেখা যাবে। কীরকম খরচা পড়ে দাদা একটু যদি বলেন? মানে ডিপেন্ড করে, যেরকম আমরা 1500 চার্জ করি, বাট গ্রুপ থাকলে ওর চার্জেস কমও হয়ে যায়। আচ্ছা, যদি তোমার ভালো এক্সপিরিয়েন্সের দরকার হয় তো দিস ইজ দ্য অনলি প্রাইস। আচ্ছা। তো বুঝতেই পারছেন, অবভিয়াসলি আপনারা যারা বাজেটের কোনো সমস্যা নেই তারা একবার এই এক্সপিরিয়েন্সটা করে দেখুন, লাইফ টাইম মনে থাকবে, এইটুকু বলে দিচ্ছি। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। অমরদার থ্রু দিয়ে নিতাইবাবুর সাথে আমার আলাপ হয়েছে নীল আইল্যান্ডে এসে, এবং নিতাইবাবুর মুখে শুনছিলাম যে এখানে না অধিকাংশ মানুষই আসেন না, কারণ মানুষকে বলা হয় এখানে তো কিছু নেই তেমন। কিন্তু আমরা তো সত্যি বলছি, আমরা তো অনেক জায়গায় ঘুরেছি, এই আইল্যান্ডের কিন্তু একটা ভাইবস আছে। এবং আপনারা হাতে 2 দিন অবশ্যই সময় নিয়ে আসবেন। যদি 2 দিন কেউ সময় নিয়ে আসেন, তাহলে সেকেন্ড দিনটা তারা কীভাবে কাটবে আর প্রথম দিনটাই কীভাবে, যদি একটুখানি আইডিয়া দিয়ে দেন। যদি ম্যাক্রুজে আসে তো 11টার সময় গেস্ট পৌঁছে যায় নীলে। হ্যাঁ, হ্যাঁ। তো সেই সময় এসে চেক ইন হওয়ার পরে 2টো বিচ করে নিল, যেমনি ভরতপুর অথবা সীতাপুর আর ন্যাচারাল বিচটা করে নিল। সেকেন্ড দিন একদম ফুল ডে, যেখানে সম্পূর্ণ ওয়াটার স্পোর্টস হয়, তো সারাদিনটা ওখানে কাটাতে পারে। সেই জন্য 2 দিন নীলের জন্য খুবই ভালো। এটা পলিউশন কম, আচ্ছা, যার জন্য বেশি সংখ্যক মাছ কোরালটা বেশি ভালো দেখা যায়। এই জন্য নীলটা স্কুবা করলে বেশি প্রফিটেবল হ্যাভলকের তুলনায়। আচ্ছা। এই এক্সপিরিয়েন্সটা আমরা করব, তারপর আপনাদেরকে বলবো এটা সত্যি কতটা যুক্তিযুক্ত।
আমরা রিসর্টে ফিরে এসেছি আর বসে গেছি ডিনারে। একদম প্লেন রাইস, তার সাথে মাছ ভাজা, এই যে দেখুন 2 পিস, এখানে এগ কারি, আলু ভাজা আর তার সাথে ডাল। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। গুড মর্নিং, এখন বাজে এক্স্যাক্টলি 4:45। আমরা যাচ্ছি সীতাপুর বিচের সানরাইজ দেখতে। আমাদের হোমস্টে থেকে এক্স্যাক্টলি 8 মিনিট দূরত্বে অবস্থিত, মানে 4.4 কিলোমিটার। গুগল ম্যাপের লোকেশন যথারীতি শেষ হয়ে গেছে, বাট এখনও আমরা কিন্তু বিচের দেখা পাইনি। কালকে যেরকমটা বলছিলাম, এক্স্যাক্ট লোকেশনের আগে কিন্তু গুগল ম্যাপ ছেড়ে দিচ্ছে হাল। ওখানে আমরা গাড়ি পার্ক করেছি, এরকম একটু রাস্তা আছে নিচে নেমে আসার জন্য। আর এই হচ্ছে সীতাপুর বিচ, এবং এখান থেকে যার জন্য আসবেন সেটা হচ্ছে এই দুর্দান্ত সানরাইজ দেখতে। বেশিরভাগ মানুষই কিন্তু এখানটায় দাঁড়িয়ে আছেন, আপনারা চাইলে হেঁটে হেঁটে ওই দিকে যেতে পারেন। এই কদিনের মধ্যে সব থেকে ভালো সানরাইজ মনে হয় আজকেই হয়েছে। সূর্যটা একদম প্রপারলি উঠেছে, কিন্তু খারাপ ভাগ্য থাকলে যা হয়, টাইম ল্যাপসটা আপনাদেরকে উপহার দিতাম কিন্তু পুরোটা ক্যান্সেল হয়ে গেল। আপনাদেরকে দেখালাম এখান থেকে কীরকম সানরাইজ হয়, স্টানিং। সিজন টাইমে হয়তো আরও ভালো হতে পারে। আর একটা জিনিস বলে দিই, যদি চা, কফি, টুকটাক ম্যাগি এই সমস্ত কিছু খাবার থাকে, তাহলে এখানে একটা দোকান আছে, আপনারা কিন্তু সকালবেলা সানরাইজ দেখার পরে চা কফি এনজয় করতে পারেন। এদেরকে অনেকটা দেখতে বিগেলের মতো, দেখুন একবার মুখগুলো কি কিউট কিউট, তোমাকে বিগেলের মতো দেখতে। গুগল ম্যাপ যেখানে শেষ হয়ে যাবে সোজা চলে আসবেন, এই হচ্ছে পার্কিং এরিয়া, পুরো বিশাল বড় পার্কিং। আর সোজা গিয়ে ডান বাঁ দিক দিয়েই নেমে যাচ্ছে বিচ। নীল আইল্যান্ডের রাস্তাঘাট কিন্তু ভীষণ সুন্দর, এবং কালকে যেরকমটা বলছিলাম একটা আইল্যান্ড ভাইবস আছে। দুদিকে দেখুন কত গাছপালা, কত গ্রিনারি। ভরতপুর বিচের কাছে এসে পৌঁছালাম। এখন প্রায় 5:45 বাজে। আমাদেরকে যিনি স্কুবা করাবেন উনি বলেছিলেন এই সময় আসতে। এখন কিন্তু বিচ একদম ফাঁকা, একটা মানুষ নেই। সকাল 8টার সময় বেশিরভাগ দোকানপাট এখানে খোলা হয়। দেখুন, একটু যাই, খালি চোখে তো জলের কালারটা ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে দেখুন এখানে সমস্ত নৌকাগুলো দাঁড়িয়ে, আর ওখানেই আমরা নেমেছিলাম, কিন্তু ওটাই ফেরিঘাট। এখন এক্স্যাক্টলি 6:30 বাজে। আমরা কিন্তু স্কুবা ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি। এই দাদা হচ্ছেন এখানকার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। আচ্ছা, কটা থেকে স্টার্ট হয় কুবা আর কীরকম খরচা যদি একটু বলেন? আমাদের এখানে সকাল 5:30 থেকে শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, ফার্স্ট স্লট 5:45 থেকে শুরু হবে। আচ্ছা, আর 8টা 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট স্লট। আচ্ছা, তারপরে ব্রেকফাস্ট করে 9টার সময় একটা সেকেন্ড স্লট যায়। আচ্ছা, সেটা 10টা পর্যন্ত 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। আচ্ছা, তারপর 10:30 থেকে একটা হয় 11টা 11:30 পর্যন্ত। আর তারপরে লাস্ট স্লট একটা 12টা 12:30 পর্যন্ত যায়। আচ্ছা, ঠিক আছে। স্কুবা ডাইভিং ছাড়া আর কি কি হয় এখানে? স্কুবা ডাইভিং, স্নরকেলিং, গ্লাস বটম বোট, তারপরে আপনার ব্যানানা রাইড, স্পিড বোট, জেট স্কি। আচ্ছা, ঠিক আছে, এইসব অ্যাক্টিভিটিস হয়। বাহ। এখন আপনাদের ট্রেনিং সেশনটা চলবে। ট্রেনিং সেশন একদম বলতে গেলে আধ ঘন্টা হবে। আচ্ছা, তারপরে আপনারা এখান থেকে রওনা করবেন, তা আস্তে আস্তে আপনাদের 8টা বেজে যাবে। ঠিক আছে। কি অপূর্ব একটা জায়গার মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। একবার দেখুন গাছগুলো কি সুন্দর লাগছে। দেখুন এখানে ট্রেনিং স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু খুব ধৈর্য সহকারে যারা ট্রেনিং করাচ্ছেন তারা সমস্ত ইনফরমেশন খুব ভালোভাবে দিচ্ছেন, পায়েলকে একদম ঠিকঠাক গাইড করছেন। যেহেতু আমি হ্যাভলকে করেছি তাই বুঝতে পারছি। তখন হাঁটিয়ে হাঁটিয়ে ট্রেনিং করতে নিয়ে আসা হয়। তখন আমি গেছিলাম আগের বারে। তখন যে রাস্তাটা ছিল, মানে রাস্তা না, মানে এই যে জলের উপর দিয়ে যাচ্ছিলাম, খুব ডেড কোরাল ছিল ওখানে হ্যাভলকে, এবং হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল আমাদের। এখানে পুরো মিহি বালির ওপর দিয়ে পুরোটা এলাম, খালি পায়ে, কোনো প্রবলেম হয়নি। এটা একটা ফার্স্ট পয়েন্ট আমার লেগেছে, এটা ওই দিক থেকে এটা বেটার। আর ট্রেনিংটা ওখানে একটু, যেহেতু অনেক লোকে করে, ভিড় ভাড়টা বেশি, এত খুব ফাস্ট মানে একটা বলে দিচ্ছিল। এখানে কিন্তু খুব ধরে ধরে আমাদেরকে মানে ট্রেনিং করালো, এবং একবার বোঝাতে আমরা পুরো, মানে আমি তো যদিও আগের দিন আমি ট্রেনিংটা দেখেছিলাম, শুনেছিলাম, আমার মাথায় ছিল, আজকে কিন্তু একবার বোঝাতে এবং একবারেই আমি প্র্যাকটিস করে ফেলেছি, মানে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই। ওখানে আমিও ট্রেনিং করেছি,
নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপারটা মানে আমি খুব ফ্রিকুয়েন্টলি ছাড়ছিলাম এরকম করে। তো এখানে দাদা বললেন যে আস্তে আস্তে স্লো, এটা যে কি হেল্প করলো, তো এটা ডিফারেন্স। আমরা ডিফারেন্সগুলো আপনাদেরকে বলতে থাকবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় ভালো কোথায় খারাপ। আমাদেরকে প্রথমে একটু ওইখানে দাঁড় করানো হয়েছিল, ওখানে যতটা না ক্লিয়ার আছে ওনারা ভেবেছেন নিজেরা ড্রাইভ করে ওখান থেকে সরিয়ে এনে আরেকটা জায়গায় আনা হলো। এখানে প্রচুর মাছ, আমরা বোটে বসে দেখতে পাচ্ছি ঝাঁকে ঝাঁকে। নীল আইল্যান্ডের জলটা যেন একেবারে টার্কুইজ ব্লু, এতটা পরিষ্কার, এতটাই ফ্রেশ, যেন চোখের সামনে একটা নতুন দুনিয়া খুলে গেল। জলের নিচে অজস্র রং বেরঙের মাছ, বেশ কিছু কোরালস, সব কিছুই যেন ম্যাজিক্যাল। হ্যাভলক আইল্যান্ডে প্রথমবার ডাইভের পর আমাদের আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে গিয়েছিল, আর তাই এইবার সত্যি মন খুলে উপভোগ করছিলাম আমরা। বিশেষ করে পায়েল, ওর জন্য এটা ছিল জীবনের প্রথম স্কুবা ডাইভিং। আরও এতক্ষণে সব ভয়কে কাটিয়ে মনের মধ্যে উন্মাদনা আর এক রাশ সাহস নিয়ে দারুণ উপভোগ করছিল এই গভীর সমুদ্রে। আমরা অভিভূত হয়ে গিয়েছিলাম এত মাছ দেখে। সত্যি জলের নিচে একটা সম্পূর্ণ আলাদা পৃথিবী আছে, যেখানে সময় থেমে যায়, রাজত্ব করে অদ্ভুত নীরবতা আর শান্তি। আমরা দুজনেই এতটা খুশি ছিলাম যেন মনে হচ্ছিল এই মুহূর্তগুলো যেন কখনো শেষ না হয়। মাছগুলো আমাদের শরীর স্পর্শ করে ছুটে যাচ্ছে এদিক সেদিক, যেন আমাদের দেখে কতই না আনন্দ পেয়েছে। আর সেই বেশ কিছু আনন্দের মুহূর্ত ক্যামেরাবন্দিও করলো আমাদের ইনস্ট্রাক্টর দাদারা। সত্যি বলছি, যদি জীবনে এই রকম একবার লাইফ টাইম এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে নীল আইল্যান্ডে স্কুবা ডাইভিং একবার করতেই হবে। ট্রাস্ট মি, এটা শুধু একটা অ্যাডভেঞ্চার না, এটা একটা অ্যাসেট হয়ে থেকে যাবে আপনাদের জীবনে, যেটা কখনো টাকা দিয়ে কেনা যাবে না। सबको कैसा लगा करने में? सुपर, एकदम मस्त। Okay, thank you so much. You guys are fantastic. Thank you. इन लोगों का गाइडेंस, इंस्ट्रक्शन कैसा लगा आपको? हाँ, मैं पहले बहुत नर्वस था, मैं पहले बहुत डर हो गए, 2 बार ऊपर आ गए और नीचे गए और इनहेलर निकाल लिए, गिव अप भी कर दिया। हाँ, मैं नहीं करना है बोल दिया, मैं बहुत डर था। बाद में वो कन्विंस किया, बहुत अच्छा से कन्विंस किया वो। मैं 2 जन साथ तुम्हारा रहता हूँ, तुम जाओ नीचे करके बोल दिया। मैं ओके। ये लोग बहुत केयरफुली हैंडल किए सब कुछ, बहुत केयरफुली हैंडल किया। सांस में 1 मिनट को ऐसा अच्छा है करके पूछता था। बहुत अच्छा था। मैं कितने जल्दी हो गए 15-20 मिनट में पता नहीं होगा मुझे। जो लोग नील आइलैंड आ रहे हैं उनको रिकमेंड करेंगे कि यहाँ पे करने के लिए? हाँ, बहुत अच्छा है, बहुत अच्छा इंसान है, अच्छा ট্রিট করতা है। থ্যাংক ইউ সো মাচ। আমি দাদাদের নাম্বার ডেসক্রিপশন এবং স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দাদা, লাইফ টাইম মনে রাখার মতো একটা এক্সপিরিয়েন্স হলো। পুরো ঘন্টা আমার কেটে গেছে, হ্যাপি হয়ে গেছি, এসে এখানে দাঁত খাচ্ছি। টাটা, আবার পোর্ট ব্লেয়ারে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা আবার ভরতপুর বিচে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে। ব্রেকফাস্ট খুব ভালো ছিল, কিন্তু খুবই ভালো, মানে পুরি সবজি থেকে শুরু করে ব্রেড, বাটার, ফ্রুটস ছিল যেটা একদম ওনাদের নিজস্ব মানে বাগানের, এবং হ্যাঁ, এবং পেঁপেগুলো কি মিষ্টি ছিল। খুব ভালো ব্রেকফাস্ট করেছি আমরা। বলি যে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আমি আমারটা প্রথমে বলি। ওখানে মানে যে ডাইভ মাস্টাররা রয়েছেন ওনারা কিন্তু ওরকম পার্সোনালি অতটা ইন্টারাক্ট করেননি, মানে ওনারা অনেকটা প্রফেশনাল টাইপের, ওর জন্য ভয়টা লাগছিল। এখানে যেমন একদম আমাদেরকে বিভিন্ন রকমভাবে সাহস দিচ্ছিল যে কিছু হবে না, মানে আমাদের প্রতি কনসেন্ট্রেশনটা অনেকক্ষণ মানে বেশি ছিল ওখানের থেকে, আমার এটা মনে হয়েছে। আমরা 7 জন ছিলাম, সেক্ষেত্রে 2 জনকে নিয়ে
দুজন দুজন করে ডাইভ মাস্টার আর একজন ফটোগ্রাফার ছিল এখানে, দুজন করেই হচ্ছিল। আমরা প্রথমটায় করে নিয়েছিলাম, তার কারণ আমরা শুনেই এসেছিলাম যে যত প্রথমে যাবে তত বেশি মাছ দেখার চান্স, কারণ চলে গেলে মাছগুলোও চলে যাবে। আমার মনে হয় সবার থেকে বেশি মাছটা দেখেছি, এবং ওর দুটো হওয়ার কারণে কিন্তু বোটে আবার ফিরে এসে ওয়েট করতে হচ্ছে, সেখানে অনেকটা সময় নষ্ট হচ্ছে। ওখানে কিন্তু ওরা 4 জন, মানে আমরা 4 জন ছিলাম, আমাদের 4 জনের জন্য কিন্তু 4 জনে ডাইভ মাস্টার ছিল, এবং আমি তো করিনি, বাকি ওদের 3 জনকে নিয়ে একসাথেই গিয়েছিল। তার জন্য কিন্তু কাউকে ওয়েট করার ওখানে দরকার ছিল না। এটা একটা ওখানে পজিটিভ দিকে, এটা একটা এখানে ছোট মানে প্রবলেম একটা, মানে সময় নিয়ে এখানে আসতে হবে যদি আসেন। তারপর যখন উল্টানোর সময় তখন একটু আমার ভয় লাগছিল যে উল্টে দেবে, লেগে যাবে নাকি পিঠে ভারী, ওটা কিন্তু কোনো ফিল করবেন না ওই ভারী জিনিসটা। আমার ওটাও ভয় ছিল যে 25 কেজি সিলিন্ডারটা আমি কী করে চাগাবো, ওটা কোনো চাগাতে ভাগাতে কিছু হয় না, জলে পড়লে তো ওয়েট মানে ওরা ফিলই করবে না। ওটা যখন ফেললো অনেকে ভয় পেয়ে গিয়ে এখানে চাপা দিতে বলে ওগুলো সব খুলে যায়, মানে ছেড়ে দেয়। তো ওগুলো কিন্তু যা ওনারা বলবেন প্রত্যেকটা পয়েন্ট যদি মানে শোনেন তাহলে কিন্তু কোনোই প্রবলেম হবে না, এত স্মুথ হবে। তবে ওখানে যা মাছ দেখেছিলাম, মানে আমি তো স্নর্কলিংয়ে মাছ দেখেছি বা ওরাও দেখেছে, ওদের ভিডিও দেখেছি, এখানে কিন্তু প্রচুর বেশি মাছ আছে, এবং আপনারা বিশ্বাস করতে পারবেন না কতটা এরিয়া জুড়ে, এবং ওই মাছের মধ্যে আমাকে অনেকক্ষণ রেখেছিল, মাছগুলো কিন্তু চলে যাচ্ছিল না। 20-25 মিনিট করিয়েছে, মানে পুরোপুরি স্যাটিসফাই। তারপর আসার সময় কি সুন্দর মজা টজা করছিল, বোটকে এদিক ওদিক খেলাচ্ছিল, তো ওগুলোও খুব আমরা এনজয় করেছি। এনাদের ব্যবহার, এনাদের মানে সার্ভিস, এনারা যেভাবে শেখাচ্ছেন, কেয়ার করে সবাইকে অ্যাটেনশন দিচ্ছেন, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমি এখানে খুবই স্যাটিসফাই। যদি কালারফুল কোরালস দেখতে হয় তাহলে হ্যাভলকটা এখানেও কিন্তু কোরাল আছে, মানে ভর্তি কোরাল, এটা নয় যে কালারফুলটা হচ্ছে হ্যাভলকে বেশি। আর যদি প্রচুর মাছ দেখতে হয় বিভিন্ন রকমের, বিভিন্ন কালারের, বিভিন্ন শেপের, তাহলে কিন্তু আমি বলবো নীলে আসতে। হ্যাভলকে টাকাটা ওয়েস্ট করার দরকার নেই, নীলে অনেক ডিপে নিয়ে যায় এবং অনেক মাছ দেখেছি আমরা, লিটারেলি স্যাটিসফাইড। মানুষজন বলে শুনেছি যে নীলে করার দরকার নেই, হ্যাভলকে এলিফ্যান্ট বিচেই করে নাও। আমি বলবো পার্সোনাল ওপিনিয়ন, আই থিঙ্ক আমাদের দুজনেরই পার্সোনাল ওপিনিয়ন, হ্যাভলকে টাকাটা বাঁচান, নীলে এসে করুন। আর আরেকটা হচ্ছে হ্যাভলকে যখন ওরা করছিল তখন পাশে 4-5টা বোট, অনেক লোক, মানে যেখানে একটাই পয়েন্টে নামাচ্ছিল, তো মানে স্বাভাবিকভাবেই মাছগুলোও ভয় পায়, ওরাও চলে গেছে। কিন্তু এখানে আমাদের একটাই বোট ছিল, দূর দূরান্তে কোনো বোট ছিল না, তার জন্য এত মাছ, মানে আমরা জাস্ট অবাক হয়ে গেছি এত মাছ দেখে। এটা আরেকটা এখানে নেগেটিভ পয়েন্ট আমরা পেয়েছি, নিমোকে দেখতে পাইনি। সবাই নিমো দেখতে চায়, এই আমাদের যে পয়েন্টে নিয়ে গেছিলো ওই পয়েন্টে নিমো নেই, কিন্তু হ্যাঁ নীলে নিমো আছে, যেখানে আবার নিমো আছে সেখানে অন্যান্য মাছ অনেকটা নেই, কম আছে, কোরাল কম আছে, তার জন্যই। আর যেহেতু আমরা ওখানে নিমো দেখে নিয়েছি আমাদের কোনো প্রবলেম হয়নি। তবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে স্নর্কলিংটা আমার হ্যাভলকে কিন্তু খুব ভালো লেগেছে, কারণ ওরা যা দেখেছে এবং যতটা ডিস্টেন্সে দেখেছে, ওদের মানে দুটো জায়গা রয়েছে, মানে একটা হচ্ছে অনেক ডিপ, তার নিচে কোরাল মাছ রয়েছে, আর আমাদের স্নর্কলিং যেখানে হচ্ছিলো সেটা হচ্ছে অনেকটা অতটা ডিপ না, কিন্তু সেম জিনিস, সেম মাছ আমি নিমো দেখেছি, একদম ছুঁতে পারবো এরকম জায়গা থেকে ওরা যেমনভাবে। তাই আমি বলবো যদি ওই কালারফুল কোরালও পেয়ে যাবেন এবং সস্তায় হয়ে যাবে, মাছও দেখতে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স হবে, বোটে করে গিয়ে স্নর্কলিং করুন হ্যাভলকে, আর স্কুবাটা করুন এখানে, কারণ এখানে মাছ যাদের মানে মাছ দেখতে যারা আসছেন তারা অবশ্যই এখানে করবেন। তো দুটো জায়গায় তাহলে দুরকম এক্সপিরিয়েন্স হবে, আমার মনে হয় ওটাও ভালো একটা প্ল্যান। একদম। এখন 11:30 বাজে আমরা এসেছি, কালকেও আমরা প্রায় 4টে নাগাদ এসেছিলাম। জল কিন্তু এরকমই ছিল, এখনও এরকমই দেখতে পাচ্ছি। আমাদের ওখানে বলছিল যে এখন নাকি অনেক হাই টাইড যাওয়া যাবে না, বাট এখন তো এই পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে যাওয়া তো যাবে বলে মনে হচ্ছে। তো এই পর্যন্ত চলে এসেছি। কালকেও যেরকম জল আমরা দেখেছি এই জায়গাতে, আজকেও ওরকমই প্রায় জল আছে। কালকে এতটা এসেছিলাম, আজকে ওই দিকে যাওয়ার একটু চেষ্টা করে চলুন। বাট এখানটা একটু প্রবলেমেটিক, মানে খুবই সাবধানে হাঁটতে হবে। ক্রক্স পরে এলে ভালো, কারণ ওটা জলে ভিজলেও কোনো অসুবিধা নেই, আর পিছন দিকে মানে আটকানোও যায়। বাট আমি স্লিপার পরে কালকেও এসেছিলাম, অন্যরকম নরম স্লিপার, আমার কালকেও কোনো অসুবিধা হয়নি। আর আজকে নর্মাল স্লিপার, তাতেও খুব একটা অসুবিধা হয়নি, মানে সাবধানে হাঁটলে কোনো কিছু হচ্ছে না। অনেকেই এসছে। এই দিকটা কাল আমরা আসিনি, এখান থেকে কীরকম লাগছে একবার দেখুন, ন্যাচারাল বিচটা, আর এখানে পুরো সমুদ্র, মানে এই জায়গাটাও কিন্তু আপনারা এনজয় করতে পারেন, ছবি টবি তুলতে পারেন। আর একটা সেকেন্ড ন্যাচারাল বিচ ফর্ম হচ্ছে, ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন। তো এখান দিয়ে হেঁটে হেঁটে কিছুটা যেতে হয়, হয়তো কিছু বছর পর ওটাও একটা ফেমাস স্পট হয়ে যাবে। ওই দিক থেকে আমরা হেঁটে হেঁটে এলাম, এগুলো সব পার হয়ে হয়ে। আমার তো অসুবিধা কিছুই হয়নি, এখানটা দিয়ে জাস্ট গেলেই ওখানটা একটুখানি বালি রয়েছে, ওখানটা ইজিলি যাওয়া যাবে। আর
খুব কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ন্যাচারাল ব্রিজটা। অনেক মানুষই মাঝে মধ্যে আমাদেরকে কমেন্ট করেন, সায়ন্তন, পায়েল তোমরা দারুণ সাহসী, স্পেশালি পায়েলের নামে কমেন্টসগুলো আসে। ওই কিন্তু আমাকে এখানে নিয়ে আসেছে কেন, যাতে আপনাদেরকে কিছু এক্সট্রা দেখাতে পারি। সবাই যেটা দেখাচ্ছে তার বাইরে গিয়ে, চেনা ছকের বাইরে গিয়ে একটুখানি অ্যাডভেঞ্চার করতে পারি। না, আমার নিজেরও দেখার ইচ্ছে হ্যাঁ, থাকে, কারণ exactly. আমার খুব ভালো লাগছে এই ট্রেকটা। মানে ওইটুকুনি যাওয়াটা, এদিকে কেউ নেই, ওইদিকে সামনেটা এত ভিড়, এতটা কেউই আসে, এতটা কেন অনেক আগে পর্যন্ত জাস্ট ওই কেউ গোলটা আসেনি। পর্যন্তই এসেছে, গোলের এপারটা। বাকি কালকেও আসতে দেখিনি, এখন তো কেউ নেই। শুধুমাত্র ভাবছে যে এটা জলটা বাড়বে নাকি এরামি, যদি এরামি থাকে কোনো কিন্তু প্রবলেম নেই। Exactly. জলের কালারটা কি দারুণ। অপূর্ব, ভাবতে পারবেন না। এইখানে দেখুন স্টারফিশ অনেকগুলো সুর বেরিয়ে রয়েছে, ঢুকে রয়েছে অর্ধেকটা করে। আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে, ওই জায়গাটায় যেতে পারলাম না। আমার খুব ইচ্ছে ছিল, এখানে কাকু মাছ ধরছিলেন, ওনাকেও জিজ্ঞাসা করলাম, উনি বললেন জল বাড়বে, তাই আমরা ফিরে যাচ্ছি। যাওয়ার পথে ভাবলাম সময় আছে এখানটা বসে যাই, খুব শান্তি। ওইদিকে খুব ভিড় রয়েছে, যদিও কালকে বিকালে অনেক বেশি ছিল, এই সময়টা কিন্তু ভিড় একদমই কম রয়েছে। 6 নম্বর দিন আজকে আমাদের। আমার মনে হচ্ছে নীলে, আন্দামান নীলে অবশ্যই আসা উচিত, এবং 2 দিন থাকলে খুব ভালো হয়, একদম রিল্যাক্সে করতে পারবেন। না হলে আমাদের মতন বিকালের ফেরি করবেন, এবং শুনলাম কালকে বিকালের ফেরিতে ডলফিন দেখা যায়, যেটা ওর জন্য আমরা খুব এক্সাইটেড। যদি ওটা দেখা যায় তো মানে কি বলবো, এর থেকে ভালো কিছু হয় না। আর সানসেটও মাঝে মধ্যে দেখা যায় যদি তাড়াতাড়ি হয়। তো এগুলো আর আছে। আর আমি একটু ছোটো করে আইটিনারিটা বলে দিই যে কীভাবে আপনারা করবেন। কারণ প্রথম দিন আপনারা আসবেন বেলার দিকে, এসে একটু টায়ার্ড যদি হয়ে যান, রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপর দুপুর করে মানে 3টের মধ্যে এখানে চলে আসুন, 3টে সাড়ে 3টের সময় করে। আর এখান থেকেই আপনারা সানসেটটা এনজয় করুন, কারণ ওই গোল জিনিসটার মধ্যে, ব্রিজের মধ্যে দিয়ে যখন আকাশের রঙটা দেখা যায় না, ওই ছবি দেখেছি, খুব সুন্দর লাগে। তারপরের দিন আপনারা ভোরবেলা সীতাপুর বিচে চলে যান, ওটা কিন্তু অনেকটাই ভোরে যেতে হবে, গিয়ে সানরাইজ দেখুন, তারপর ওয়াটার অ্যাক্টিভিটি করুন, স্কুবা ডাইভটা অবশ্যই করবেন এখানে। আর তারপর হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে যাবেন ভরতপুর বিচে। ওখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, শপিং করতে পারেন, তার ওপর বিচটাও খুব সুন্দর, অনেক গাছপালা রয়েছে, শান্তিমতো বসে থাকতে পারেন। তারপর কোথাও একটা লাঞ্চ করে আপনারা চলে যাবেন লক্ষ্মণপুর 1-এ, ওখানে সানসেট দেখতে, যেটা এখানকার ফেমাস। আরও একটা বিচ রয়েছে, যদি কখনো সময় পান, এই রামনগর বিচ যেটা দেখলাম, ওটা অতটাও ফেমাস না, ওটাতেও চাইলে যেতে পারেন। তো তাহলে কী হবে, 2 দিনই আপনারা সানসেট দেখতে পারবেন। আবার কোথাও কালকে যেটা আমাদের হয়েছিল, এখান থেকে তাড়াহুড়ো করে আমাদের যেতে হয়েছিল সানসেট দেখার জন্য। এখান থেকে যে সানসেটের সময় কেমন রং লাগে বা কেমন লাগে সেটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারিনি, যেহেতু আমরা 1 দিন স্টে করছি। কিন্তু 2 দিন করলে আপনারা দুটো সানসেটই এনজয় করতে পারবেন। তো এইভাবে নিজেদের সুবিধার মতন 1 দিন কি 1.5 দিন কি 2 দিন আপনারা প্ল্যান করে নিতে পারেন নীল আইল্যান্ডে। আজকে কি সুন্দর ওয়েদার দেখুন, আর এই ঢেউগুলো, ঠান্ডা মিষ্টি জলটা পায়ে আসছে, এদিকটা সবুজ গাছপালা সুন্দর, মানে মনে হচ্ছে না যে আমি ইন্ডিয়াতে আছি, এত সুন্দর জায়গা এটা। আর এইখানে যদি আসেন, প্রচুর হার্ট শেপের আপনারা এরকম গর্ত দেখতে পাবেন, প্রচুর হার্ট শেপের কোরাল খুঁজে পাবেন, শুধু একটু চোখ খোলা রাখতে হবে। প্রচুর দেখেছি, যেখানে একটা আছে, কি সুন্দর। একদম ব্রিজের নিচে বসে আছি, এই স্ট্রাকচারটা একবার নিচে থেকে দেখুন, কি অদ্ভুত রকম সৃষ্টি প্রকৃতির। মানে এখানে না এলে, এগুলো না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না। যখন লো টাইড থাকে ব্রিজের ওই দিকটা দিয়ে হেঁটে কিন্তু যাওয়া যায়, কালকে যাচ্ছিল, কালকের থেকে একটু জল কম ছিল, বাট হাই টাইড থাকলে এখান দিয়ে আপনাদেরকে যেতে হবে। যদিও কালকে আমরা এখান দিয়েই এসেছিলাম, আজকেও এখান দিয়েই গেছি। একটু চড়াই উতরাইয়ের অভ্যাস থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই, শুধু সাবধানে চলতে হবে। অনেক ক্ষেত্রে এগুলোকে দেখলে স্লিপারি মনে হতে পারে, কিন্তু একটুকুই স্লিপারি না, পা ফেলতেও কোনো ভয় নেই, নির্দ্বিধায় আপনারা হাঁটাচলা করতে পারেন। এখানে পরপর প্রচুর জিনিসপত্র বিক্রি হয়েছে লাইন ধরে। আবারও চলে এসেছি আমরা ভরতপুর বিচে। আপনাদেরকে প্রপারলি দেখানো হয়নি, আপনারা এই জায়গা পর্যন্ত, একদম বিচ পর্যন্ত স্কুটি বা বাইক নিয়ে চলে আসতে পারেন। গাড়ি থাকলে ওই একটু দূরে পার্ক করতে পারেন, জিনিসপত্র লাগেজ রাখতে পারেন। 50 টাকা করে লাগবে যদি আপনারা স্নান করেন বা ওয়াটার অ্যাক্টিভিটি করেন। আর এইদিকে চাবি সিস্টেম রয়েছে, এখানে যদি রাখেন, এখানে 100 টাকা আমাদের সকালবেলা নিয়েছিল। এদিকেও কিছু খাবার টাবারের দোকান রয়েছে, ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে, এগুলো কিন্তু এরকম ফ্যান্সি টাইপ না।
আর তার সাথে সাথে এই বিচটা অন্যরকমই একটু, এখানে স্নর্কলিং, স্কুবা এসবের পয়েন্ট রয়েছে আর প্রচুর গাছপালা রয়েছে। মানে বিচের ধারে গেলে জেনারেলি রোদের কারণে অনেকক্ষণ আমরা থাকতে পারি না, স্যাক্সের প্রয়োজন হয়। এখানে কিন্তু তা না, এখানে প্রচুর গাছপালা থাকা, একদম ঠান্ডা ঠান্ডা একটা ভাব রয়েছে। তার উপর এখানে কিন্তু এই প্লাস্টিক বিছিয়ে আপনারা বসে শুয়ে থাকতে পারেন, অনেকেই আছে, ওগুলোও ভাড়া পাওয়া যায়। আর তার সাথে সাথে এইদিকে দেখুন কি সুন্দর জলের কালারটা, কত শেডস দেখা যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন বিচটা কি সুন্দর দেখতে, গাছগুলো একদম ঝুলে পড়েছে, মানে ফটোশ্যুটের জন্য পারফেক্ট। আর এই বিচের ভাইব কিন্তু এখানে এলে পাবেন, এই ঝালমুড়ি, কুলফি টুলফি অনেক কিছু বিক্রি হচ্ছে। এই বিচের মধ্যে প্রচুর ভিড়ভাট্টা থাকলেও কিন্তু একটা শান্তি রয়েছে, ঠান্ডা পরিবেশ। আর যদি এখান থেকে স্কুবা করেন তাহলে কিন্তু ওরকম আলাদা করে এনারা চেঞ্জিং রুম প্রোভাইড করেন না, এরকম চেঞ্জিং টেন্ট প্রোভাইড করেন। ওখানে হ্যাভলকে যেটা করেছিলাম সেখানে কিন্তু চেঞ্জিং রুম ছিল, যদি আপনারা চেঞ্জিং রুমে করতেই চান তাহলে 30 টাকা দিয়ে এখানে রয়েছে, ওটা নিজেকে করে নিতে হবে। আর এবার একটু পরেই চলে যাব, কিছু এই দোকানগুলো একটু ঘুরে দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়, আপনাদেরকেও দেখাই চলুন। একটা কথা বলি যে নীল আইল্যান্ড কিন্তু আমাদের দারুণ লেগেছে। আপনাদের যদি বাজেটের কোনো সমস্যা না থাকে বা টাইমের কোনো সমস্যা না থাকে, আমি বলবো 2 দিন আপনারা নীল আইল্যান্ডে কাটান। মনে হবে জাস্ট রিল্যাক্স করি, ঘুরে বেড়াই, একটা আলাদাই ভাইবস আছে। আমাদের কিন্তু এই ট্রিপটা দারুণ কাটছে, অ্যান্ড থ্যাঙ্কস টু অমরদা। যারা আগের 2 এপিসোড দেখেননি তাদের জন্য বলি, অমরদা হচ্ছে সেই ব্যক্তি যে পুরো ট্রিপটা আমাদের অ্যারেঞ্জ করতে ভীষণভাবে সাহায্য করেছে। দীর্ঘ 30 বছর উনি আন্দামানে আছেন এবং সাকসেসফুলি উনি এই ট্যুরিজমটাকে প্রমোট করছেন, আন্দামান ট্যুরিজমকে, এবং আমাদেরকে খুব শর্ট নোটিশে দারুণভাবে সমস্ত কিছু প্ল্যান করে দিয়েছেন। মানে কিছু বলতে হয়নি, পোর্ট ব্লেয়ারে নেমে কোন গাড়িতে উঠবো তার আগের দিন হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসছে, টিকিট সমস্ত করে দিয়েছে। বলে রাখি যে এখান থেকে আমরা এখন পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে যাব, সেই টিকিটও কিন্তু অমরদা করে দিয়েছে। স্ক্রিনের ওপরে কখন কি টাইমিং আছে, কত কি প্রাইস, সমস্ত কিছু আমি দিয়ে দেবো। আর যাদের মনে ভয় আছে যে নিজেরা প্ল্যান করতে পারবো কিনা, তাদের জন্য অমরদার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করছি আপনাদের পুরো ট্রিপটা সুষ্ঠুভাবে উনি করিয়ে দিতে পারবেন। জেটির কাছে এসে পৌঁছালাম, ওই হচ্ছে মেন গেট। আর ঠিক এর বাঁদিকে দেখুন এখানে একটা ছোট্ট মন্দির আছে, আর মন্দিরের পাশেই বৃষ্টিটা হঠাৎ করে চালু হয়ে গেল, এখানেই নটিকার কাউন্টার আছে। এখান থেকে টিকিটটা দেখাবো, বোর্ডিং পাস কালেক্ট করবো। দেখুন পাশেরটাই হচ্ছে ম্যাক্রুজের। বিকাল এখন 4:05 আমাদের ক্রুজ এসে পৌঁছালো, আর এদিকটা কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। ক্রুজে উঠে পড়েছি, আমাদের লাক্সারি ক্লাসের টিকিট আছে। এক্স্যাক্টলি 4:16 কিন্তু ছেড়ে দিয়েছে। এটা অলমোস্ট 1 ঘন্টার জার্নি। আর এই এপিসোডটা বা আগের এপিসোডটা যারা দেখেছেন তারা জানেন যে নটিকার আমি 2 ক্লাসই দেখেছি, রয়্যাল ক্লাস এবং লাক্সারি ক্লাস, তাই আমি আর দেখাচ্ছি না লাস্টে। এই ক্রুজটাই কিন্তু পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আসে, আবার হ্যাভলক থেকে নীল, আবার নীল থেকে পোর্ট ব্লেয়ারে ব্যাক করে যায়। আর বিকালের দিকে সাধারণত খুব কম মানুষই ফেরেন, তাই দেখুন প্রচুর সিট খালি যাচ্ছে। এক ঘন্টার একটু বেশি জার্নি করে ফেললাম, দারুণ এনজয় করতে করতে যাচ্ছি, কারণ সানসেটের কালারগুলো আসছে। আর সামনের দৃশ্যটা দেখুন একবার। 5:40, তো অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট মতো লাগলো আমাদের এখানে পৌঁছাতে। লাগেজ কালেক্ট করা হয়ে গেছে, এবার ঠিক অপোজিটেই আছে প্যাসেঞ্জার টার্মিনাল। আচ্ছা, এক্সিট গেট থেকে বেরিয়েই যখন আপনারা দেখবেন এখানে অটো গাড়ি সমস্ত কিছু দাঁড়িয়ে থাকে, আপনারা অটো ফটো পেয়ে যাবেন। ওদিকে পার্কিং এরিয়া, আমাদের গাড়ি আমরা পেয়ে গেছি। নীল আইল্যান্ডে যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে জিওর নেটওয়ার্ক থাকে না। তো যারা ইউপিআই ইউজ করেন তারা মনে রাখবেন যে এয়ারটেল বা বিএসএনএল কোনো একটা আনবেন, কারণ জিওতে আপনারা চারদিকে ইউপিআই করতে পারবেন না। আমাদের যে রিসর্ট সেখানে ওয়াইফাই ছিল, বেশিরভাগ রিসর্টে ওয়াইফাই আছে, খুব একটা সমস্যা হয়নি, কারণ খুব ছোট্ট জায়গা, একটা স্ট্রেচ 8 কিলোমিটার। বাকি এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি এটা ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা ডেফিনেটলি রিপ্লাই দিয়ে দেবো। তো নেক্সট ব্লগে আমরা আরও একটা ইন্টারেস্টিং জায়গায় যাব, সেটা নিয়ে আসছি পরের সপ্তাহে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।